সমীকরণ বা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনকে কিভাবে প্রকাশ করা যায়? সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। একে আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি? প্লাস লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। খেয়াল করে দেখো যে হিসাবের মৌলিক সমীকরণটা হলো সম্পত্তি যোগ দায় প্লাস সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ মোট সম্পদ ওই প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্বের সমান হতে হবে, অবশ্যই হতে হবে। আচ্ছা, এই অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিকে সংক্ষেপে আমরা এল যোগ এ সমান এল যোগ ও ই এভাবেও লিখতে পারি, তাই না? তো এখন আসি সম্পদ, লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি এই বা অথবা সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে কি কি উপাদানগুলো আসে বা সম্পদের মধ্যে কি কি আসতে পারে? আমরা জানি সম্পদ কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়, তাই না? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। তো সম্পত্তির মধ্যে আমরা লিখতে পারি, দেখো এই যে নগদান বা নগদ আসতে পারে। চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব আসতে পারে, প্রাপ্য বিল আসতে পারে, প্রাপ্য বিল বা নোট, ব্যাংক জমা। আচ্ছা, নগদের পরে ব্যাংক জমা দিই, নগদ যোগ ব্যাংক জমা। তারপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। স্থায়ী সম্পদ আসতে পারে যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি, তাই না? আচ্ছা, আসবাবপত্র, যন্ত্রপাতি, আরও যদি কোনো সম্পদ বা সম্পত্তি থাকে সেগুলো এই সম্পদের বা মোট সম্পদের মধ্যে আসতে পারে। এবার আসো দায় বা লায়াবিলিটিস। এই দায় বা লায়াবিলিটিস মূলত বাহ্যিক দায় বা বহির্দায়, বাইরের তৃতীয় পক্ষের যে দায় বা দেনাগুলো সেগুলোকে দায় হিসাবে চিহ্নিত করা হয়। এই দায়ের মধ্যে কি কি আসতে পারে? ঋণ আসতে পারে, প্রাপ্য প্রদেয় হিসাব আসতে পারে, প্রদেয় হিসাব থাকতে পারে, প্রদেয় নোট বা প্রদেয় হিসাব, প্রদেয় নোট বা প্রদেয় বিল থাকতে পারে ইত্যাদি। অর্থাৎ বাইরের বকেয়া কোনো খরচ থাকতে পারে। মোট কথা বাইরের যত দায় সেটা হলো লায়াবিলিটিস বা বহির্দায়ের মধ্যে আসবে। আর মালিকানা সত্ত্বের মধ্যে কি আসতে পারে? মূলধন থাকতে পারে, মূলধন তো অবশ্যই থাকবে, মুনাফা, তারপরে তোমার সংরক্ষিত আয়, বিভিন্ন তহবিল বা সঞ্চিতি তহবিল সহ বিভিন্ন তহবিল আসতে পারে, তাই না? তো আমাদের যে কোনো হিসাব নিকাশ করতে গেলে প্রত্যেকটা লেনদেনকে আগে বিশ্লেষণ করতে হবে এবং ওই লেনদেনের প্রেক্ষিতে কি কি হিসাবের নামগুলো আসবে সঠিক হিসাবগুলোকে কিন্তু আগে চিহ্নিত করতে হবে, তাই না? তারপরে কিন্তু আমরা সঠিকভাবে হিসাব নিকাশগুলো করতে পারবো। তো এই ক্ষেত্রে হিসাব সমীকরণের মৌলিক যে রূপটা আমরা দেখলাম যে দায় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই হিসাব সমীকরণের কিন্তু আরেকটা রূপ আছে যেটাকে বলা হয় বর্ধিত রূপ, তাই না? তো বর্ধিত রূপ নির্ণয় করার আগে আমরা একটু জানবো যে এই মালিকানা সত্ত্বের মধ্যে কিছু উপাদান আছে, যে উপাদানগুলোর মাধ্যমেই মূলত হিসাব সমীকরণের বর্ধিত রূপটা প্রকাশ করা হয়। অর্থাৎ এই মালিকানা সত্ত্বের কিছু উপাদান আছে বা প্রভাব বিস্তারকারী কিছু উপাদান আছে, যে উপাদানগুলোর
জন্যই কিন্তু বা সেই উপাদানগুলোর মাধ্যমে হিসাব সমীকরণটাকে আমরা বড় আকারে লিখতে পারি। এটা কিন্তু মৌলিক রূপ বা বেসিক যে রূপটা বা ছোট রূপটা আমরা লিখছি, তাই না? এই হিসাব সমীকরণে আরেকটা রূপ আছে যাকে বলা হয় বর্ধিত রূপ। সেই বর্ধিত রূপটা নির্ণয় করার আগে আমরা একটু জানবো কি, যে মালিকানা সত্ত্বের যে কিছু উপাদান আছে বা মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী কিছু উপাদান আছে সেগুলো একটু জানবো, তারপরে আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপটি নির্ণয় করব। তাহলে একটু খেয়াল করে দেখো, এই মালিকানা সত্ত্বকে হ্রাস বৃদ্ধি করার 4টি উপাদান আছে। মালিকানা সত্ত্ব প্রভাব বিস্তারকারী বা হ্রাস বৃদ্ধিকারী উপাদান হলো 4টি। আচ্ছা, হ্রাস বৃদ্ধিকারী উপাদান হলো 4টি। একটু আমি ছক আকারে দেখিয়ে দিই, তাহলে একটু বোঝা যাবে। মালিকানা সত্ত্ব, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো যে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটির উপর প্রভাব ফেলে এরকম উপাদান আছে 4টি, বা 4টি উপাদানের জন্য ওনার্স ইকুইটি হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। কি কি লিখছি দেখো, ব্যয়সমূহ উত্তোলন বাম পাশে লিখছি, এটা হলো হ্রাসকারী উপাদান। আর ডান পাশেগুলো হলো বৃদ্ধিকারী উপাদান। অর্থাৎ মালিকানা সত্ত্ব যদি প্রতিষ্ঠানে ব্যয় সংগঠিত হয় তার জন্য মালিকানা সত্ত্ব কমে যায়, আর প্রতিষ্ঠানে যদি আয় সংগঠিত হয় তার জন্য মালিকানা সত্ত্ব বেড়ে যায়। যদি মালিক কর্তৃক মূলধন আনয়ন করে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করা হয় তার জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মালিক কর্তৃক যদি কারবার থেকে কোনো উত্তোলন বা টাকা পয়সা বা পণ্য সামগ্রী উত্তোলন করা হয় তাহলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটে। অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তার করে মোট 4টি উপাদান। কি কি উপাদান লিখছি, ব্যয়সমূহ, আয়সমূহ, মূলধন এবং উত্তোলন। তো এই জায়গা থেকে কিন্তু আমরা হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ আছে সেটি নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপটা নির্ণয় করি। এটা ছিল আমাদের হিসাব সমীকরণের মৌলিক রূপ, তাই না? এবার আসি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত হিসাব সমীকরণ। আচ্ছা, বর্ধিত হিসাব সমীকরণটা আমরা কিভাবে লিখব? সম্পত্তি সমান দায় প্লাস এই যে মালিকানা সত্ত্ব যে লিখছি এর যে 4টি উপাদান আছে সেই উপাদানগুলোকে আমরা এখন ভেঙে ভেঙে লিখব, তাই না? দেখো, দায় প্লাস মালিকানা সত্ত্বের 4টি উপাদান বলছিলাম, তাই না? মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস ব্যয়। এই হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। সম্পত্তি সমান দায় যোগ মূলধন মাইনাস উত্তোলন
প্লাস আয় মাইনাস ব্যয়। একে আমরা যদি ইংরেজি লিখি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস উত্তোলন হলো ড্রয়িংস, আয় হলো রেভিনিউ বা ইনকাম, ব্যয় হলো এক্সপেন্স। আচ্ছা, একে আরও সংক্ষেপে যদি লেখা যায় এ সমান এল যোগ সি মাইনাস ডি যোগ আর মাইনাস ই। এই হলো আমার হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বোঝা গেছে কি বিষয়টা? যে হিসাব সমীকরণের মৌলিক রূপটা হলো ছোট, বর্ধিত রূপটা হলো বড়। বৃদ্ধিটা কোথায় পেল? এই মালিকানা সত্ত্বটাকে আমরা ভেঙে যে 4টি উপাদান আছে সেই উপাদানের মাধ্যমে লিখে দিলাম, তাই না? মূল বিষয়টা কিন্তু একই, তাই না? মৌলিক যে বিষয় সেটা কিন্তু একই। মালিকানা সত্ত্বটাই এই 4টি উপাদান দ্বারা প্রভাবিত, অর্থাৎ মূলধন, মালিকানা সত্ত্ব কী কী কারণে হ্রাস বৃদ্ধি ঘটে? যদি মূলধন আনয়ন করা হয় প্রতিষ্ঠানে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যদি প্রতিষ্ঠানে কোনো আয় হয় বা আয় সংগঠিত হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যদি কোনো খরচ সংগঠিত হয় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। যদি মালিক তার প্রয়োজনে কারবার থেকে কোনো নগদ অর্থ বা পণ্য সামগ্রী উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই না? তো সেই বিষয়টাকে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি। দেখো, সমীকরণ বলতে কি বোঝায় বা হিসাব সমীকরণ বলতে কোনো প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদ তার মোট দায় এবং মালিকানা সত্ত্বের অবশ্যই সমান হতে হবে, তাই না? তো এখন আমাদের এইখানে মূল বিষয় বা হিসাব নিকাশের বিষয় হলো বা যে অঙ্কের বিষয়টা আসে সেখানে আছে আমাদের কি হিসাব সমীকরণের উপর বিভিন্ন লেনদেনের প্রভাব বিশ্লেষণ করা, আমাদের কিছু সমস্যার সমাধান করতে হয় এই চ্যাপ্টারে, তাই না? তো এই ক্ষেত্রে আমি আরেকটু আলোচনা করি। প্রশ্নে বা সমস্যায় যাওয়ার আগে হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব সেই বিষয়টা একটুখানি আলোচনা করে নিই, তারপরে পরবর্তীতে আমরা অঙ্কে চলে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? যে হিসাব সমীকরণটা কাকে বলা হয়, হিসাব সমীকরণের মৌলিক যে রূপটা সেটা আমরা জানতে পারলাম, হিসাব সমীকরণের বর্ধিত যে রূপটা সেটা জানতে পারলাম, হিসাব সমীকরণের মধ্যে কি কি উপাদান আসে অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মূলধন উত্তোলন, আয়সমূহ, ব্যয়সমূহ, এই যে আইটেমগুলো আসে এ সম্পর্কে কিন্তু আমরা একটু হলেও ধারণা পেলাম, তাই না? এবার আসি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। মূলত কিন্তু আমাদের যে অঙ্কের যে বিষয়গুলো আমাদের কিন্তু এর উপর ভিত্তি করেই আমাদের অঙ্কের বা প্রশ্নের সমাধান করতে হবে, তাই না? তো হিসাব সমীকরণ আমরা মৌলিক হিসাবটা কিন্তু শুরুতেই জেনে ফেলেছি যে মৌলিক হিসাব সমীকরণটা হলো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? তো এই হিসাব সমীকরণে আমি আবার একটু লিখে নিই আমাদের বোঝার সুবিধার জন্য। এই যে মৌলিক হিসাব সমীকরণটা, এটার উপর প্রত্যেকটা লেনদেনের কিছু না কিছু প্রভাব অবশ্যই আছে, তাই না? ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাত্যহিক যে লেনদেনগুলো ঘটে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব অবশ্যই ফেলবে, তাই না? তো এই হিসাব লেনদেনগুলোর যদি সঠিকভাবে আমরা হিসাব নিকাশ করি বা সঠিকভাবে লিপিবদ্ধ করি তাহলে অবশ্যই
মৌলিক হিসাব সমীকরণের কোনো না কোনো পরিবর্তন ঘটবে। তো এই যে মৌলিক হিসাব সমীকরণ যে লেনদেনের ফলে পরিবর্তনগুলো ঘটে, এই পরিবর্তনগুলোকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। একটু খেয়াল করে শোনো যে হিসাব সমীকরণের উপরে যে লেনদেনের প্রভাব, এই লেনদেনের প্রভাব পড়ার কারণে এই যে হিসাবের মৌলিক সমীকরণ বা হিসাব সমীকরণের কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে। যদি আমরা সেই লেনদেনের প্রভাবগুলো সঠিকভাবে প্রতিফলিত করতে পারি বা লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই হিসাব সমীকরণের অবশ্যই দুইটা পক্ষে পরিবর্তন ঘটবে। আর এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপর যে প্রভাব পড়ে তার জন্য যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে নিট পরিবর্তন বা নিট পরিবর্তন বা এর আরেকটা নাম আছে পরিমাণগত পরিবর্তন অথবা নিট চেঞ্জ। আচ্ছা, 2 নম্বরে আসো কাঠামোগত পরিবর্তন। স্ট্রাকচার চেঞ্জ। আমি আবারও বলতেছি, শুনে নাও মনোযোগ দিয়ে, যে হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব পড়ে, এই লেনদেনের প্রভাব পড়ার কারণে হিসাবের যে মৌলিক সমীকরণ তার কিন্তু দুইটা পার্শ্ব আছে। এই দুইটা পার্শ্বে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন ঘটবে এবং লেনদেনগুলো যদি সঠিকভাবে আমরা প্রভাব ফেলতে পারি বা লিপিবদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই সঠিক পরিবর্তন হবে এবং তার সেই পরিবর্তনের জন্য হিসাব সমীকরণ সর্বদাই দুই পার্শ্ব সমান হবে। ঠিক আছে? তাহলে এই পরিবর্তনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে বা করতে পারি। একটা হলো নিট পরিবর্তন বা নিট চেঞ্জ বা পরিমাণগত পরিবর্তন, আরেকটা হলো কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচার চেঞ্জ। এইবার আসি যে নিট পরিবর্তনটা কেমন। নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, তাহলে যে সকল লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুইটা পার্শ্বে প্রভাব পড়বে, অর্থাৎ কোনো একটা লেনদেন ঘটলো তার জন্য হিসাব সমীকরণের সম্পদ এবং দায়, অর্থাৎ বাম পার্শ্ব সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষেই যদি পরিবর্তন হয়, তার জন্য সেই চেঞ্জকে বা পরিবর্তনকে বলা হবে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। দেখো এই ক্ষেত্রে সমীকরণের দুই পার্শ্বেই কি হবে, দুই পার্শ্বেই প্রভাব পড়বে বা দুই পার্শ্বেই চেঞ্জ হবে। আচ্ছা, আর যদি কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচার চেঞ্জ হয়, যে সেটা কেমন, যে কোনো এক পার্শ্বে পরিবর্তন হবে কিন্তু হিসাব সমীকরণের দুই পাশের ফলাফল সর্বদা সমান থাকবে। তো হিসাব সমীকরণের অঙ্ক করার সময় যদি দুই পার্শ্বে সমান না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের হিসাব নিকাশ কিন্তু ঠিক নাই। তো আমরা পরিবর্তন যে পার্শ্বেই করি না কেন, আমাদের কিন্তু সমীকরণের যোগফল সর্বদা দুই পার্শ্বে সমান হতে হবে। তাহলে নিট চেঞ্জ মানে কি, যে হিসাব সমীকরণের দুই পাশেই লেনদেনের প্রভাব পড়বে। আর স্ট্রাকচার চেঞ্জ মানে হলো যে কোনো এক পার্শ্বে প্রভাব পড়বে। সমীকরণের যে কোনো এক পার্শ্বে প্রভাব পড়বে। এই বিষয়টা কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ঠিক আছে? আর এর উপরে নির্ভর করবে আমাদের হিসাব সমীকরণের অঙ্কগুলো সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো এমন একটা লেনদেন ঘটলো যে লেনদেনের প্রভাবটা সমীকরণের দুই পাশেই যাবে, কিন্তু আমরা ভুল করে এক পাশে লিপিবদ্ধ করলাম আর এক পাশে করলাম না, সেক্ষেত্রে কিন্তু আমার সমীকরণের যোগফল দুই পাশে দুই রকম হবে। আবার এমন একটা লেনদেন ঘটলো যার জন্য হিসাব সমীকরণের হয় সম্পদ পাশে প্রভাব পড়বে, না হয় দায় এবং মালিকানা সত্ত্ব পাশে প্রভাব পড়বে। যে কোনো এক পাশে
প্রভাব পড়বে। আমরা কি করলাম, ভুল করে দুই পাশেই লিপিবদ্ধ করে ফেললাম, তার জন্য কিন্তু আমাদের হিসাব সমীকরণটা মিলবে না। দুই পাশের যোগফল দুই রকম হবে, তাই না? আর যেহেতু সমীকরণের মূল বিষয় হলো বা হিসাব সমীকরণের মূল বিষয় হলো সর্বদাই বাম পাশ এবং ডান পাশে সমান হবে। আর আমরা কি জানি, হিসাবের ব্যবসায়ের ক্ষেত্রে মোট সম্পদ তার দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের যে লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপরে প্রভাবটা কেমন প্রভাব হচ্ছে বা কোন পাশে কোন পাশে প্রভাব পড়তেছে, এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানতে হবে, তাই না? তো আমরা আগে কি করব, প্রত্যেকটা লেনদেন, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো ঘটতেছে বা যেগুলো দিয়ে আমরা হিসাব নিকাশ করব, সেগুলো আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে এই লেনদেনটার ফলে হিসাব সমীকরণের কোন পাশে প্রভাব পড়বে এবং ওই লেনদেনটার প্রেক্ষিতে কি কি হিসাব বা হিসাব শিরোনাম আসবে, সেগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে এই যে পরিবর্তনগুলো কিভাবে ঘটে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো কিভাবে ঘটে, তার জন্য কি পরিবর্তন বা কিভাবে নিট পরিবর্তন হয় এবং কিভাবে স্ট্রাকচার পরিবর্তন হয়। দেখো, আমি দুইটা লেনদেনের মাধ্যমে দুইটা পরিবর্তন দেখিয়ে দিই। এক নম্বরে মনে করো যে একটা লেনদেন হয়েছে, মালিক বা একজন ব্যক্তির নামই দেই, মিস্টার জয় ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। আরেকটা লেনদেন দেখি, নগদ 70,000 টাকা নগদ 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। দেখো, দুইটা লেনদেন আমি লিখলাম। এক নম্বরে কি লিখলাম, মিস্টার জয় ব্যবসায়ে বা তার ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। 2 নম্বরে কি লিখছি, নগদ 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। এই যে দুইটা লেনদেন লিখলাম, এই দুইটা লেনদেন হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়ে সেটা আমি দেখাবো। একটু খেয়াল করো, এই যে হিসাব সমীকরণটা কেমন, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমি কিন্তু শুরুতেই লিখে দিছিলাম যে সম্পদের মধ্যে কি কি আইটেম যাইতে পারে, মানে সবগুলোই কিন্তু লিখতে পারিনি, হিসাবের প্রয়োজনে বিভিন্ন আইটেম আসতে পারে, তো যেগুলো কমন আইটেম সেগুলো কিন্তু লিখে দিছিলাম, তাই না? সম্পদের মধ্যে কি কি আইটেম লিখে দিছিলাম, যে কিছু চলতি সম্পদ আসতে পারে, কিছু স্থায়ী সম্পদ আসতে পারে। আবার দায়ের মধ্যে বা বহির্দায়ে কি কি আইটেম আসতে পারে, ঋণ হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় বিল আসতে পারে। আর মালিকানা সত্ত্বের মধ্যে কি কি হিসাব সম্ভাব্য আসতে পারে, মূলধন হিসাব, লভ্যাংশ হিসাব, আর কি আসতে পারে, সংরক্ষিত হিসাব, বিভিন্ন সঞ্চিত তহবিল আসতে পারে, তাই না? তো এখন আমাদের দেখো, এই যে দুইটা লেনদেন আমি লিপিবদ্ধ করলাম, তার প্রেক্ষিতে আমাদের কি কি হিসাব আসতেছে। দেখো, শুরুতে কি আছে, মিস্টার জয় তার ব্যবসায় নগদ 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আগের লেনদেনগুলোর
প্রেক্ষিতে কি কি হিসাব আসে সেগুলো কিন্তু জানতে হবে, তাই না? তো মালিক যখন ব্যবসায়ে নগদ টাকা পয়সা আনয়ন করে সেটা মূলত বিনিয়োগ বা মূলধন, তাই না? তার প্রেক্ষিতে আমাদের কি যেন জাবেদা হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই না? আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে গেলেই মূল যে বিষয়টা বা জাবেদা জিনিসটা কিন্তু জানতে হবে, তাই না? আর জাবেদা নিয়ে কিন্তু এর আগে অনেকগুলো ক্লাসেই ডিটেলস আলোচনা করা হয়েছে। তো শুরুতেই 1 নম্বর যেটা, সেখানে আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমার আসলো কি সম্পদ পাশে নগদ আসবে, তাই না? আর দায় পাশে কি আসবে, বিনিয়োগের জন্যে মূলধন হিসাব আসবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে নগদ কত টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, 1 লক্ষ টাকা, তাই না? 1 লক্ষ টাকা ব্যবসায়ে আসলো, তাহলে ব্যবসায়ের নগদও বাড়লো 1 লক্ষ টাকা, অন্যভাবে মূলধনও বেড়ে গেল কত, 1 লক্ষ টাকা। এটা আমার কি ছিল, ব্যবসায়ের বিনিয়োগ, তাই না? দেখো, তাহলে প্রথম লেনদেনটার জন্য কি হলো, ব্যবসায়ের নগদ টাকাও বৃদ্ধি পেল, ব্যবসায় কিন্তু মালিকানা সত্ত্ব বা মূলধনটাও বৃদ্ধি পেল। তাহলে এই লেনদেনটার ফলে আমাদের কি হয়েছে, হিসাব সমীকরণের দুইটা পাশেই কিন্তু প্রভাব পড়ছে, তাই না? তো এই পরিবর্তন বা দুইটা পাশেই যে যখন প্রভাব পড়ে তাকে কি বলা হয়, হিসাব সমীকরণে যখন দুই পাশেই লেনদেনের প্রভাব পড়বে তাহলে অবশ্যই কিন্তু দুই পাশের অর্থের যে পরিমাণ সেগুলোরও কিন্তু অবশ্যই পরিবর্তন হবে, তাই না? তাহলে এখানে দেখো হিসাব সমীকরণে দুইটা পাশের লেনদেনের প্রভাব পড়ছে, এটা এই পরিবর্তনটাকে কি বলা হবে, নেট পরিবর্তন। যে পরিবর্তনের ফলে হিসাব সমীকরণের দুই পাশের অর্থের পরিমাণের পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, হয় কমে যাবে না হলে বেড়ে যাবে, তাই না? সেটা দুই পাশেই হবে, সেই পরিবর্তনটাকে বলা হবে নিট পরিবর্তন। আর 2 নম্বরে কি লিখছিলাম, কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচার চেঞ্জ। দেখো 2 নম্বর যে লেনদেনটা আমি লিপিবদ্ধ করছি সেখানে কি ছিল, নগদ 70,000 টাকায় যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে যখন নগদ 70,000 টাকায় যন্ত্রপাতি ক্রয় করব তখন আমার ওই লেনদেনের জন্য কি জাবেদা হবে, যে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর হলো নগদান হিসাব হবে ক্রেডিট। প্রতিষ্ঠানে একটা স্থায়ী সম্পত্তি বেড়ে যাবে, একটা চলতি সম্পদ কমে যাবে, তাই না? তাহলে সম্পদ পাশেই কিন্তু প্রভাবটা পড়ে গেল, তাই না? এক পাশে হলো একটা স্থায়ী সম্পদ বেড়ে গেছে, অন্য পাশে কি হলো, সম্পদ পাশে একটা স্থায়ী সম্পদ বাড়ছে, একটা চলতি সম্পদ কমে গেছে, নগদ টাকা কমে গেছে, যন্ত্রপাতি বেড়ে গেছে। তাহলে পরিবর্তনটা বা প্রভাবটা কিন্তু এক পাশেই হলো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, 2 নম্বর লেনদেনের জন্য কি হবে, নগদ কমে যাবে, তাই না? আর একটা সম্পদের নাম কিন্তু এখন বেড়ে যাবে। কি একটা সম্পদ বেড়ে গেল আমার, এই দেখো নগদ যোগ উপরে আমরা শিরোনামে লিখে দিব যন্ত্রপাতি, যন্ত্রপাতি। দেখো নগদ যোগ যন্ত্রপাতি সমান মূলধন, দায় পাশে কিন্তু এখনো কিছু আসে নাই, তাই না? তাহলে নগদ 70,000 টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, তাই না? আচ্ছা, এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েও লিখতে পারি, আবার মাইনাস না দিলে প্রথম ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, মাইনাস অথবা ফার্স্ট ব্র্যাকেট, এই দুইটার যে কোনো একটার মানেই হলো প্রতিষ্ঠান থেকে কমে যাওয়া, তাই না? হ্রাস ঘটানো। তাহলে নগদ টাকার যন্ত্রপাতি কিনছি, নগদান হিসাব কমে গেছে আর যন্ত্রপাতি হিসাব কি হয়েছে, 70,000 টাকার যন্ত্রপাতি বেড়ে গেছে। ঠিক আছে না? একটু খেয়াল করে দেখো যে এই সমীকরণের প্রভাবগুলো আমরা কিভাবে লিখব। আমি কিন্তু 2টা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, প্লাস কেমন ধরনের পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানে 2টা লেনদেনের মাধ্যমে কিন্তু তাও বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই 2য় নম্বর লেনদেনের ফলে আমাদের কি হলো, হিসাব সমীকরণের একটা পার্শ্বকেই
একটা পাশেই প্রভাব ফেললো, তাই না? এই পাশে কিন্তু যাই নাই আমরা, এই পাশে যাওয়ার প্রয়োজন নাই দ্বিতীয় লেনদেনটা দ্বারা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় লেনদেনের জন্যে নগদ থেকে 70,000 কমে যাবে, যন্ত্রপাতিতে 70,000 বেড়ে যাবে, আর এই পাশে মূলধন যা ছিল তাই হবে। যেখানে প্রভাব পড়বে না ওই পাশে যা আছে নিচে নিচে তাই নামাতে হবে। এবার একটু খেয়াল করো, আচ্ছা এখন একটু খেয়াল করি আমরা। দেখো এখন যদি আমরা দুই পাশে যোগ বিয়োগ করি বা দুই পাশে যে ফলাফলগুলো নামাই, দেখো যে নগদের পাশে ছিল 1 লক্ষ, সেখান থেকে মাইনাস করো 70,000, কত থাকে? 30,000। আচ্ছা এখানে যন্ত্রপাতি বরাবর প্লাস 70,000, জের বা ব্যালেন্স নামাচ্ছি, দেখো সমান এই পাশে 1 লক্ষ টাকাই। এই দুইটা কিন্তু আবার যোগ দেওয়া যাবে না, ঠিক আছে? এটার ব্যালেন্স এখানে ছিল, এটা আবার এখানে নামাই দিলাম, এইটাই এখানে নামাইছিলাম, এখানেও এইটাই নামাই দিলাম, প্রত্যেকটা ঘরে ঘরেই নামাই দিলাম আর কি। তাহলে একটু খেয়াল করে দেখো এই পাশে তাহলে কত হলো? 30,000 যোগ 70,000, আর এখানে 1 লক্ষ। তাহলে এখানেও 1 লক্ষ, এখানেও 1 লক্ষ, দুই পক্ষ কি সমান হয়েছে? হিসাব সমীকরণের দুই পক্ষ কি সমান হইল? শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় নম্বর লেনদেন দ্বারা কিন্তু হিসাব সমীকরণের একটা পাশে প্রভাব পড়ছে, তাই না? এই পাশে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই, তারপরে কিন্তু আমাদের দুই পাশের যোগফলটা কিন্তু সমানই আছে। তার মানে এই যে যে লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের শুধুমাত্র একটি পার্শ্ব পরিবর্তন ঘটে তাকে বলা হয় কি? কাঠামোগত পরিবর্তন। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে আজকে আমরা কি কি জানতে পারলাম? যে হিসাব সমীকরণ কাকে বলা হয়, হিসাব সমীকরণের মৌলিক রূপ, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, হিসাব সমীকরণের মধ্যে যে মালিকানা সত্ত্ব উপাদান আছে সেই মালিকানা সত্ত্বটা আবার কোন কোন উপাদান দ্বারা পরিবর্তন হয় বা কোন কোন উপাদান দ্বারা হ্রাস বৃদ্ধি ঘটে।